আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা পড়ছিলাম পদার্থবিজ্ঞান। ইতোমধ্যে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অংশটি অলরেডি 4টা লেকচারে সম্পন্ন করেছি। এর মধ্যে দু একটা বিষয় এখনো থেকে যায় এবং এই পুরো বিষয়ের উপর আরেকটা রিভিউ ক্লাস নেওয়ার প্রয়োজন অনুভব করি। এবং যেহেতু এটা পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আমি এই আজকের অংশের নাম দিয়েছি পরমাণু ও নিউক্লিয়াস। বেসিক্যালি এখানে এমন কিছু বিষয় আলোচনা করব যেগুলো তোমরা কখনো চিন্তা করো নাই। পাশাপাশি উপরের ক্লাসগুলোতে যেখানে পদার্থবিজ্ঞান পরমাণু এবং নিউক্লিয়ার পদার্থবিদ্যা নিয়ে স্টাডি করা হয়, যেমন আমরা থার্ড ইয়ারে পড়েছিলাম নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং ফোর্থ ইয়ারে পড়েছিলাম আধুনিক নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এর আলোকে যেগুলো বোঝা যায় তার কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করা হবে এবং মজার পদার্থবিজ্ঞানের আলোকে এখানে ছবি সংযোজন করে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। প্রথমেই বলছি, আমার এই লেকচারটি আজকে মোটামুটি 1 ঘন্টা সময় কভার করবে, তো তোমাদেরকে ধৈর্য ধরে গ্র্যাজুয়ালি বোঝার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। ওকে, তো আজকে তারই অংশ হিসেবে আমরা প্রথমেই শুরু করব পরমাণু দিয়ে। তোমরা জানো পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, মৌলিক পদার্থের অবিভাজ্য কণিকা যার স্বাধীন অস্তিত্ব নাই, তাকে বলা হয় পরমাণু। এ ধরনের আমরা পড়ে এসেছিলাম। কিন্তু আমরা জানি এখন পরমাণু আর আসলে কি নয়, অবিভাজ্য নয়, পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙলে তার নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন এবং বাইরে ইলেকট্রন পাওয়া যায়। ইভেন প্রোটন নিউট্রনগুলোকে পর্যন্ত আজকে ভাঙা যায়। তাহলে এই পরমাণুর আকার কি, পরমাণু দেখতে কেমন, পরমাণু সম্পর্কে গবেষণার প্রথম যে তত্ত্ব আমরা পাই তাকে আমরা বলি থমসন মডেল। প্রথম তত্ত্ব আমরা পাওয়া যায় থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেলে বলা হয় আমাদের পরমাণুটা দেখতে ঠিক একটা তরমুজের মতো। এটা তরমুজের মধ্যে যেমনটি কি থাকে, পুরো অংশে মাংসল অংশ থাকে তরমুজের, এবং মাঝখানে ঠিক কতগুলো বিচি থাকে বিক্ষিপ্তভাবে বা বিন্যস্তভাবে। এই বিন্যস্তের কথা এখানে বলা নাই, ঠিক বিক্ষিপ্তের কথা বলা আছে। যে এই পুরো অংশটাকে যদি পরমাণু বিবেচনা করা হয় তরমুজের, তাহলে ঠিক মাঝখানে যে বিচিগুলো আছে এগুলোকে ইলেকট্রন হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এই তথ্যের সাহায্যে আমরা আসলে পরমাণু সম্পর্কে খুব বেশি ধারণা পাই না, তবে মোটামুটি একটা আইডিয়া দেয় পরমাণুর শেপ সম্পর্কে, ঠিক দেখতে এরকম টাইপের, এর ধরনের একটা কথা বলা হয়। 2 নম্বর আমরা আসবো পরমাণু সম্পর্কে যে তথ্য আমরা পাই সেটাকে আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিভাবে আসে? বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার বেশ কয়েকজন সহযোগী মিলে একটা পরীক্ষা করেন যেটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটার মাধ্যমে মূলত যে সিদ্ধান্তগুলোতে ওনারা উপনীত হন সেগুলোকে বলা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সেখানে কি করা হয়, একটা আলফা কণার গান আর কি, যে আলফা কণা এটা এভাবে ছুড়ে দেওয়া হয়। এটা খুবই পাতলা গোল্ড ফয়েল স্বর্ণের একটা পাতের উপর। বলা হয় এর পুরুত্ব হচ্ছে প্রায় 0.04 সেন্টিমিটার, এ ধরনের পুরু। ঠিক তার পিছনে রাখা হয় একটা জিঙ্ক সালফাইড পর্দা, ঝ্যাটেন পর্দা। এই পর্দাতে কি করা হয়, এখান থেকে যে আলফা কণাগুলো যাচ্ছে সেগুলো পর্দার উপর পড়লে ঠিক একটা ঝলক সৃষ্টি হয়। এই পরীক্ষায় তারা দেখান যে এই যে আলফা কণাগুলো এখানে যাচ্ছে তার মধ্যে অধিকাংশ আলফা কণাই কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি ছাড়া সোজা গিয়ে জিঙ্ক সালফাইড পর্দাকে আঘাত করছে। প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা গিয়ে আবার উল্টো দিকে ফিরে আসছে, এবং 20,000-এর মধ্যে প্রায় 4টি বা 5টি কণা এভাবে যাওয়ার সময় একটু বেঁকে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম, 20,000-এর মধ্যে একটি ঠিক গিয়ে এভাবে ফিরে আসলো, অনলি ওয়ান 20,000-এর মধ্যে, আর বেশ কয়েকটা এভাবে যাওয়ার সময় বেঁকে গেল। আর অধিকাংশ কণায় কি হলো, আমরা সোজা চলে গেল। এখান থেকে তারা সিদ্ধান্ত উপনীত হন যে পরমাণুর নিউক্লিয়াস, পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা,
প্রথম কথা হচ্ছে যেহেতু অধিকাংশ কণা আলফা কণা কোনো ধরনের ডেভিয়েশন ছাড়া চলে গেল, অতএব পরমাণুর অধিকাংশ স্থান বা জায়গা ফাঁকা এবং ঠিক মাঝখানে পরমাণুর মোট ভর কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত আছে। এবং এই যে পুঞ্জীভূত আছে নিশ্চয়ই এরা ধনাত্মক চার্জযুক্ত হবে। ধনাত্মক চার্জযুক্ত না হলে কেন তারা ইলেকট্রনকে রিপেল করলো, আলফা কণাকে রিপেল করলো, অর্থাৎ আলফা কণা গিয়ে যে আবার ফিরে আসলো, অর্থাৎ বোঝা যায় যেহেতু আলফা কণা পজিটিভ, এইখানে নিউক্লিয়াসটা অর্থাৎ যে কেন্দ্রে যে সমস্ত আবার পুঞ্জীভূত আছে এরা হচ্ছে কি পজিটিভলি চার্জড। এছাড়া তারা বলেন এই যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ক্রমবর্ধমান ঘুরছে, ঘূর্ণায়মান, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর ভর একটা হিলিয়াম নিউক্লিয়াসের অর্থাৎ আলফা কণার ভরের চেয়ে খুব কম হওয়াতে এরা আলফা কণার গতিপথে কোনো পরিবর্তন করতে পারে না। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তগুলো উপনীত হয় সেগুলোকে আমরা যদি একটু সিম্পলিফাই করে সামারাইজ করে লিখি তাহলে দাঁড়ায়, এক নম্বর, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। দুই, সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত, যাকে নিউক্লিয়াস বলে, যার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রন নিউক্লিয়াসের গতিপথে কোনো পরিবর্তন করতে পারে না। তারা এই মডেলটাকে সৌর মডেলের সাথে তুলনা করেন। কিভাবে সৌর মডেলের সাথে তুলনা করেন? তারা বলেন সূর্যের চারপাশে যেমন গ্রহগুলো ঘুরছে সতত ঘূর্ণায়মান, ঠিক তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এবং তারা সেই হিসেবে এই মডেলটাকে সৌর মডেলের সাথে তুলনা করেন। আমরা এইভাবে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পরমাণু সম্পর্কে একটা প্রিসাইজ আইডিয়া পাই। একদম এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি যে আসলে পরমাণুর শেপটা কেমন। কিন্তু কিছু সমস্যা থেকেই যায়। রাদারফোর্ড পরমাণু মডেলের আমরা বলি সীমাবদ্ধতা বলি। এই সীমাবদ্ধতাগুলো হচ্ছে প্রথমত যে এটাকে নিউক্লিয়াসের সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে, আসলে কি ব্যাপারটা সেটা ঠিক হয়েছে? কেননা আমরা জানি নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরে সেগুলো নেগেটিভলি চার্জড, অথচ সৌর মডেলে সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে সেগুলো চার্জলেস, নিরপেক্ষ। তাহলে এই কম্প্যারিজনটা ঠিক হয় নাই। আবার আমরা জানি সূর্য এবং পৃথিবী তথা গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে, আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থিতিবৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে এই কম্প্যারিজনটাও এদিক দিয়ে ঠিক হয়নি। এছাড়া আমরা জানি ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী সবচেয়ে বড় সমস্যা সেটা হলো একটা চার্জযুক্ত কণা যদি ঘুরতে থাকে কোনো নিউক্লিয়াস বা কেন্দ্র করে, তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করে সেই চার্জযুক্ত কণাটি অবশেষে কেন্দ্রে পতিত হয়। সেই হিসেবে এখানে নিউক্লিয়াসের চারপাশে সর্বদা ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো গ্র্যাজুয়ালি শক্তি বিকিরণ করে অবশেষে কেন্দ্রে পতিত হয়ে আমাদের পরমাণুটাকে আনস্টেবল করে দেয়। কিন্তু আমরা জানি আমাদের পরমাণু স্টেবল, আমাদের পরমাণু কি হয় না, মানে কলাপস হয় না, যেহেতু আমরা এক্সিস্ট করতেছি, পদার্থ পৃথিবী সব কিছু এক্সিস্ট করছে। তাহলে এই ড্রব্যাকসগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য এই পরবর্তীতে নতুন আরেকটি তথ্য নিয়ে আসলেন। তিনি হচ্ছেন বিজ্ঞানী বোর। আমরা যেটাকে বলি বোরের পরমাণু মডেল বলি। বোরের পরমাণু মডেল আমরা দেখব। এখানে তিনি বলেন, প্রথম কথা হচ্ছে লুক গাইস, তার কথা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে তখন এরা কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তাহলে একটা নির্দিষ্ট কক্ষপথের ধারণা তিনি দিলেন। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। এ সময় এরা শক্তি শোষণ করে না, বিকিরণও করে না।
2 নাম্বার তিনি বলতে চাচ্ছেন যদি তাদের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাওয়ার প্রয়োজন হয় তারা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরে যাবে বা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরের স্তর থেকে নিচের স্তরে আসবে এবং তিনি এই শক্তির পরিমাণ মেনশন করেন এটাকে বলেন তিনি ডেল ই সমান NHF অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল যে আইডিয়া ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছিলেন যে এই শক্তি হচ্ছে HF একটা নির্দিষ্ট প্যাকেট পরিমাণ শক্তির কয়েক গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এই ধরনের শক্তি বিকিরণ বা শোষণ করে ইলেকট্রন কক্ষপথে তাদের স্থানান্তর ঘটায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণটাকে এখানে কি করা হয়েছে কোয়ান্টাইজড করে ফেলা হয়েছে অর্থাৎ প্যাকেট বা ডিসক্রিট অর্থাৎ কি মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ধারণায় রূপান্তর করা হয়েছে যেখানে আগে রাদারফোর্ড মডেল এ ধরনের কোনো ধারণা দিতে পারেননি তিনি বলেছিলেন শক্তি যদি একবার ক্রমাগত বিকিরণ করতে শুরু করে তাহলে বিকিরণ করতে 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 একদম জিরো হওয়া পর্যন্ত বিকিরণ করবে এবং একসময় কেন্দ্রে পতিত হবে কিন্তু এখানে রাদারফোর্ড বলেন যে না আসলে ধরনের কোনো ঘটনা নয় ইলেকট্রন যখন কক্ষপথে অবস্থান করে তখন কোনো শক্তি শোষণও করে না বিকিরণও করে না কিন্তু যখন প্রয়োজন হয় উচ্চতর শক্তি স্তরে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কী করবে শোষণ করবে আবার উচ্চতর থেকে নিম্ন স্তরে আসার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে এই হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি এটাকে কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়া বলতে পারি কারণ এখানে শক্তি শোষণ বিকিরণকে কোয়ান্টাইজড করা হয়েছে এরপরের অংশ আমরা দেখব 3 নম্বরে তিনি বলতে চাচ্ছেন যে এই যে ঘূর্ণায়মান যে ইলেকট্রনগুলো আছে তাদের যে ভরবেগগুলো আছে এই কণিক ভরবেগকে তিনি বলতে চাচ্ছেন এই L সমান হবে n × h/2 পাই তিনিও এখানে মোটামুটি ইলেকট্রনের কণিক ভরবেগকে কি করলেন কোয়ান্টাইজড করলেন কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়া ইন্ট্রোডিউস করলেন এটাকে আমরা বলি রাদারফোর্ড টু নিলস বোর দ্যাট মিনস ক্লাসিক্যাল আইডিয়া অফ ফিজিক্স টু কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়া অফ ফিজিক্স এই কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়াকে আমরা বলি মডার্ন ফিজিক্স তাহলে এখানে আমরা যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তিনি কিভাবে রাদারফোর্ড থেকে নিলস বোরের মডেলে গেলেন তাহলে জিনিসটা আমরা একটু দেখব রাদারফোর্ড বলতে যাচ্ছেন যে এই যে নিউক্লিয়াস তার পাশে যে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলোর শক্তি যদি আমি একটা কি করি বক্স কল্পনা করি এই বক্স ইলেকট্রনগুলোর শক্তি হবে কিসের ন্যায় তরঙ্গের ন্যায় কন্টিনিউয়াস নিরবচ্ছিন্ন এবং এই নিরবচ্ছিন্ন আইডিয়ার কারণে যদি এইখান থেকে একটু করে বের হয়ে যায় তাহলে পুরাটা বের হওয়া পর্যন্ত বের হতে থাকবে অর্থাৎ বের হতে হতে ইলেকট্রনের শক্তি একদম নিঃশেষ হয়ে যাবে যেটা হচ্ছে অনেকটা কি সুতার ন্যায় যেহেতু কন্টিনিউয়াস একটা তরঙ্গ আমরা মানি চলমান একটা জিনিস যেটা বিচ্ছিন্ন নয় অতএব সুতার ন্যায় যদি একটু সুতা বের হয় টানতে টানতে একদম পুরো সুতো সব চলে আসা পর্যন্ত ঠিক তেমনি এনার্জি এভাবে রিলিজ হয়ে যাবে কিন্তু নিলস বোর বলতে চাচ্ছে যে না লুক গাইস সে বলে যে ব্যাপারটা আসলে এরকম নয় একটা কক্ষপথে যখন ইলেকট্রন অবস্থান করে তার শক্তি হবে প্যাকেট এবং এই প্যাকেটের শক্তির মান হচ্ছে HF এবং এই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে কি করবে আবর্তন করতে থাকবে যখন তার প্রয়োজন হবে উচ্চতর শক্তি স্তরে যাওয়ার জন্য তখন এই প্যাকেটের হয় 1 প্যাকেট বা 2 প্যাকেট রিলিজ করবে আবার যখন প্রয়োজন হবে নিম্নতর শক্তি স্তরে যাওয়ার জন্য তখন শোষণ করবে অর্থাৎ ভাইস ভার্সা উপরে গেলে শোষণ করবে নিচে গেলে বিকিরণ করবে এবং এই বিকিরণ বা শোষণটা হবে নির্দিষ্ট পরিমাণ শক্তির 1 গুণ 2 গুণ 3 গুণ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কোয়ান্টাইজেশন এই যে বিচ্ছিন্ন ধারণাতে ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করতে চায় বা শোষণ করতে চায় তাহলে পুরোটা নিঃশেষ হওয়ার কোনো প্রয়োজন নাই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করলেই হচ্ছে দ্যাট মিনস এই আইডিয়ার মাধ্যমে আমাদের পরমাণু স্টেবল থাকছে সেই পরমাণুটা আর কলাপস হচ্ছে না এবং এই নিলস বোরের পরমাণু মডেলের ড্রব্যাকস আছে কিছু ড্রব্যাকস হচ্ছে প্রথমত হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে আমরা যদি প্রথমে পাই তাহলে হলো এটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ধারণা দেয় এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ধারণা দেয় কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ধারণা দিতে পারে না যেমনটি আমরা অনেকে এইভাবে আঁকি নিউক্লিয়াস যেমন কিছুক্ষণ আমি দেখাচ্ছিলাম এই যে এখানে 2টো দিলাম এখানে 8টা দিলাম কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড যে বার্সা এবং বায়ার্নের খেলার মধ্যে যে বার্সা 2 গোল খাইলো
এখানে এফসিবি লিখে দিল আর এখানে 8টা দিয়ে দিল বায়ার্নের। তো ঠিক এ ধরনের বৃত্তাকার কক্ষপথ তিনি অঙ্কন করেন এবং নিচে লিখে দেন বোরের পরমাণু মডেল। আসলে বোরের পরমাণু মডেল আমরা জানি একাধিক ইলেকট্রন বিশিষ্ট কক্ষপথের ধারণা দিতে পারে না, শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট কক্ষপথের ধারণা দিতে পারে। এবং উপরের ক্লাসে আমরা দেখব একাধিক ইলেকট্রন বিশিষ্ট কক্ষপথের ধারণা দেওয়ার জন্য আমাদের নতুন মডেলে অবতারণা করতে হয়, যেটাকে আমরা বলি সমারফেল্ড মডেল। সমারফেল্ড মডেল বলে এটাকে। এই মডেলের সাহায্যে আমরা মোটামুটি একাধিক কক্ষপথ বা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথ সম্পর্কে ধারণা পাই। এখানে আমরা দেখাবো যে কক্ষপথগুলো ঠিক এ ধরনের হয়ে যায়, সেটা আর বৃত্তাকার থাকে না, এরকম হয়ে যায়। মানে কক্ষপথগুলোর শেপ আর বৃত্তাকার থাকে না, কক্ষপথগুলোর শেপ হয়ে যায় উপবৃত্তাকার। তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের পাতায় এ ধরনের একটা চিত্র দেখে থাকবে। এই চিত্রগুলো তোমরা কীভাবে আসো উপরে ক্লাসে বুঝতে পারবে। এরপরে ঠিক আরও বিস্তারিত পরমাণু সম্পর্কে জানার জন্য আমাদের এর পরের যে মডেলটা আমরা বলি ভেক্টর অ্যাটম মডেল, সেটাতে যেতে হয়। এই মডেলগুলো তোমরা উপরে ক্লাসে পড়বে। আমরা মোটামুটি আজকে এই পরমাণু মডেলের এতটুকু পর্যন্ত তোমাদের একটা ধারণা দিলাম। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত পরে ক্লাসে জানবো। ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে, এছাড়া বিকল্প নেই। তাহলে আমরা যে আসলে এখান থেকে যে সামানিগুলো পেলাম পরমাণু সম্পর্কে এবং আরও বিস্তারিত আইডিয়া এবং পড়ালেখা করার পর আমরা পরমাণু নিউক্লিয়াসে যারা অবস্থান করে তাদের মধ্যে দুটো পদার্থ আবিষ্কার করলাম, দুটো কণা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এবং আমরা পরমাণুর ব্যাসার্ধ বের করলাম 10⁻⁻10 মিটার এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করলাম 10⁻⁻15 মিটার। তাহলে আমি যদি বলি নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার আর পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻10 মিটার। দেখো আমরা চিত্র আঁকার সময় প্রায় একটা জিনিস ভুল করি, আমরা ঠিক এভাবে এঁকে ফেলি, কিন্তু আসলে কি তাই? দেখো পরমাণুর নিউক্লিয়াস যদি 10⁻⁻15 হয় নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর পরমাণুর ব্যাসার্ধ 10⁻10 হয়, তাহলে পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর তুলনায় আসলে 1,00,000 ভাগের 1 ভাগ ইন রেডিয়াস। তাহলে আমাদের আঁকার সময় কক্ষপথগুলো ঠিক এভাবে আঁকতে হবে। দেখো আমি যদি এটাকে যদি পুরোটাকে পরমাণু বিবেচনা করি, তাহলে ঠিক মাঝখানে একটা এভাবে জাস্ট বিন্দু দিয়েই আমার নিউক্লিয়াস অঙ্কন করতে হবে। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা ভাবো না এইভাবে। আসলে তো পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা এবং পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে পুরো পরমাণুর ব্যাসার্ধের 1,00,000 ভাগের 1 ভাগ। সো পুরো বোর্ডটাকে যদি পরমাণু আঁকা হয়, মাঝখানে একটা বিন্দু দিলেও নিউক্লিয়াসটা বেশি হবে আই থিঙ্ক। এবং কক্ষপথগুলো তাহলে কি করে? নিশ্চয়ই এর আশেপাশে অবস্থান করে। দেখো আমরা কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বের করেছিলাম পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের সম্ভবত দ্বিতীয় বা প্রথম লেকচারে, সম্ভবত সেখানে আমরা আর এন সমান দেখিয়েছিলাম n²h²ε0/π/m², যেখানে r1 সমান আমরা বের করেছিলাম 0.53 অ্যাংস্ট্রম, মানে 0.53 × 10⁻⁻10 মিটার। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট কক্ষপথটা অনেকটা ঠিক এটাই, যেহেতু পরমাণুর ব্যাসার্ধ -10 এর পাওয়ার। এর পরেরটা আরও কি হবে? আর একটু বাড়বে, আর একটু বাড়লে ঠিক কত বাড়বে? যেমন আমরা যদি n² করি, n² মানে 2², 2 দিয়ে যদি এটাকে গুণ করি, আর 2 মানে হচ্ছে 2² × 0.53 × 10⁻⁻10, তাহলে তাই যদি হয় তাহলে কি হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে। মানে দূরত্বটা ঠিক আরও কাছাকাছি। এইভাবে কক্ষপথগুলো আমরা আঁকে থাকবো এবং ওদের মধ্যে অবশ্যই এই যে দূরত্বগুলো কি হইতে হবে, মানে বাড়বে, গ্র্যাজুয়ালি দূরত্বগুলো বাড়বে। এবার আমরা পরমাণু আঁকতে পারি। এরপরে এইখানে যে শক্তিগুলো আছে সেই শক্তির রাশিমালা আমরা বের করেছিলাম। পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের শক্তির রাশিমালা ছিল En সমান -m⁴ 8n²h²ε0²। এখানে আমরা দেখিয়েছিলাম এই যে n এর মান, n এর ফার্স্ট ভ্যালু হচ্ছে -13.6 আসে ইভি ইলেকট্রন ভোল্ট, এবং E2 আসে হলো 4 ভাগের 1 ভাগ, E3 হচ্ছে 9 ভাগের 1 ভাগ,
আবার E4 হচ্ছে 16 ভাগের 1 ভাগ। এখানেও কক্ষপথ অবস্থানরত ইলেকট্রনগুলোর শক্তিকে কি করা হয়েছে, কোয়ান্টাইজড করা হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যালু প্রদান করা হয়েছে, তাদেরকে কন্টিনিউয়াস করা হয়নি। তাদের মানগুলো ঠিক এরকম নয় 1, 1.5, 2, 2.5 গ্র্যাজুয়ালি কম বেশি হচ্ছে, এরকম নয়, ফিক্সড ভ্যালু। এটাকেই আমরা বলি কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়া। অংশে আসার আগেই তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা তোমার এটাকে বলেছিলাম, মাঝখানেরটাকে পজিটিভ বলেছিলাম, এবং তারও অনেক দূরে অর্থাৎ রেডিয়াস হবে প্রায় 1 লাখ ভাগের 1 ভাগ নিউক্লিয়াসের। সেই হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে। এটাকে আমি বলতে পারি একটা পরমাণু বলতে পারি। সেই পরমাণু তোমরা দেখতে পাচ্ছ কক্ষপথগুলো অনেক দূর অবস্থান করছে। এরপরে ধরলাম আরেকটা এর পাশে অবস্থান করছে কক্ষপথ, এভাবে। তাহলে আসলে কক্ষপথ মানে কি ছিল, কক্ষপথগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আসলে এগুলো কি কতগুলো স্পেসিফিক রেখা? আসলে ঠিক তা না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলোতে ইলেকট্রনের পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, মানে এখানে ইলেকট্রন মেঘ তৈরি হয়, মানে এই ধরনের, এটা একটা প্রবাবিলিটি, একটা মানে সম্ভাবনার পড়ালেখা। তোমরা কোয়ান্টাম নাম্বার পড়েছিলে, 4টা কোয়ান্টাম নাম্বার। 4টা কোয়ান্টাম নাম্বারে আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার বলেছিলাম, এরপরে সহকারী, এরপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এরপরে 4 নাম্বারে স্পিন কোয়ান্টাম নাম্বার ছিল। আসলে এই 4টা কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনের অবস্থান বা পজিশনটা একদম ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন আমরা একটা ক্লাসের কথা যদি বিবেচনা করি, একটা ক্লাসে যদি 4টা কলাম থাকে, 4টা কলামের মধ্যে কত নাম্বার কলাম, এটাকে আমি বলতে পারি প্রধান কোয়ান্টাম নাম্বার। আবার দ্বিতীয় কলামের 2 নম্বর সারি, এই 2 নম্বর সারিটাকে আমি বলতে পারি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় কোয়ান্টাম নাম্বার। এরপরে দ্বিতীয় সারির বেঞ্চে যদি 3 জন স্টুডেন্ট বসতে পারে, তাহলে 3 জনের মধ্যে কোন স্টুডেন্টটা মোস্ট প্রবাবলি, বা এই 3টা জায়গার মধ্যে কোন জায়গায় ইলেকট্রন বেসিক্যালি থাকতে পারে, বা 2টা যদি বসে, তার কারণ আমরা জানি বেঞ্চের একদম কোনায় বসতে পারে, বেঞ্চের ঠিক মাঝামাঝি বসতে পারে, আর বসার একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা আছে ওইখানে বুঝতে পারে। তাহলে বসার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা যেটা, সেটাকে আমি একদম 90% প্রবাবিলিটি বা সম্ভাবনা দিয়ে বলবো, অন্যান্যগুলোকে আমি কম সম্ভাবনা দেবো, অর্থাৎ ইলেকট্রনকে এই জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি। এটাকে বলা হয় তৃতীয় কোয়ান্টাম নাম্বার। আবার ইলেকট্রনগুলোর ঘূর্ণনের একটা ব্যাপার আছে। ধরো একটা বেঞ্চে 2 জন বসছে, একজন হচ্ছে পশ্চিমমুখী আর একজন বসছে পূর্বমুখী হয়ে, তাহলে পশ্চিমমুখীকে যদি আমি +1/2 দিয়ে প্রকাশ করি আর পূর্বমুখীকে আমি প্রকাশ করবো -1/2 দিয়ে। এভাবে আমরা 4টা কোয়ান্টাম নাম্বারের সাহায্যে একদম স্পেসিফিক ওয়েতে ইলেকট্রনের অবস্থান মোটামুটি বলা যায় সম্ভাবনা দিয়ে। তো আবার বলছি সম্ভাবনা 95% প্রবাবিলিটি এরকম বলা যায়। যে তোমরা হয়তো পড়েছ ইন্টারমিডিয়েট লেভেলের কেমিস্ট্রি অধ্যায়ে, তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে এভাবে পড়ালেখা করার কথা ছিল। যাক, তাহলে আসলে আমরা এই যে রেগুলো আঁকতেছি, এগুলো আসলে স্পেসিফিক কোনো পজিশন বোঝাচ্ছে না, এগুলো আমরা ধারণা দেওয়ার জন্য আঁকছি। এখন আমরা এই নিউক্লিয়াস যে আলোচনা আমরা ইতিমধ্যে করেছিলাম, সেই নিউক্লিয়াসকে আর একটু দেখার চেষ্টা করব। তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন সমূহ অবস্থান করে, আর নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তোমরা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করেছ। এই যে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি সমধর্মী চার্জ বিশিষ্ট প্রোটনগুলো অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, অথচ আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তোমরা জেনে নাও এই যে সমধর্মী আধানগুলো কিভাবে অবস্থান করে, সেই সংক্রান্ত 1950 সালের দিকে জাপানের বিজ্ঞানী হিদেকি ইয়োকাওয়া একটা তথ্য প্রদান করেন, যাকে বলা হয় ম্যাসন তত্ত্ব। এই ম্যাসন তত্ত্বের জন্য উনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। তিনি এখানে বলতে চাচ্ছেন যে দুটো কুকুর যখন সচরাচর এক জায়গায় অবস্থান করে না, কিন্তু ভিন্ন কারণে অবস্থান করে, যেমন তারা যদি হয় জীবনসঙ্গী হয় তাহলে অবস্থান করে, তাদের যদি একটা কমন ইনেমি থাকে তাহলে অবস্থান করে। দেখা যায় যে বিদেশি একটা বাইরের থেকে বা ভিন দেশে একটা কুকুর আসছে, তারা এটাকে অপোজ করার জন্য সবাই একসাথে অবস্থান করে। তাহলে এখানেও সেম এ ধরনের একটা আইডিয়া দেওয়া হচ্ছে। বলা হচ্ছে দুটো কুকুর একসাথে অবস্থান করে না, কিন্তু তাদেরকে যদি একটা হাড় দেওয়া হয়, একটা কুকুর ততক্ষণ এই হাড়টা কামড়াবে, এবার তার থেকে নিয়ে আরেকজনে কামড়াবে, এভাবে খেলা চলে, তারা অনেকক্ষণ একসাথে অবস্থান করে। ঠিক তেমনি বলা হচ্ছে এই প্রোটনগুলোর মধ্যে এক ধরনের পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে, যার দরুন তারা এই জায়গায় পার্টিকেল এক্সচেঞ্জের কারণে অবস্থান করছে। এই ধরনের একটা তথ্য প্রদান করা হয়, এটাকে বলা হয় মোটামুটি ম্যাসন তত্ত্ব। আমরা আরো দেখব এই যে তোমরা এই যে নিউক্লিয়াসের কথা বলছি আমরা, এখানে প্রোটন সমূহ খুব চাপাচাপি করে অবস্থান করতেছে, একদম মানে কিভাবে চাপাচাপি করে অবস্থান করতেছে সেটা আমরা কিছুক্ষণ পরে বুঝবো।
এবং যে বলের কারণে এরা এভাবে অবস্থান করছে সেটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এবং এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল। আমরা যে মহাকর্ষ বল অনুভব করি তার তুলনায় এই বলের পাল্লা 10⁻41 গুণ বেশি বলা হয়। কুড ইউ ইমাজিন দ্য ভ্যালু 10⁻41 গুণ? তাহলে চিন্তা করো নিউক্লিয়াস, হাউ ইজ দ্য ডেন্সিটি অফ নিউক্লিয়াস। তাহলে এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, কিন্তু এটার পাল্লা কিন্তু খুবই কম। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এদের পাল্লা খুবই কম হওয়াতে এরা নিউক্লিয়াসের মধ্যে 5টা-6টা নিউক্লিয়ন মিলে পাল্লা ফিল আপ হয়ে যায়, আবার 5টা-6টা নিউক্লিয়ন মিলে পাল্লা ফিল আপ হয়ে যায়, বা 4টা-5টা মিলে পাল্লা ফিল আপ হয়ে যায়। তাহলে পাল্লা ফিল আপ হয়ে গেলেই 4টা-5টার বাইরে আর এরা নিউক্লিয়নকে কী করবে না, ইনক্লুড করবে না। যার ফলে এই 4টা-5টা নিউক্লিয়ন মিলে একটা গ্রুপ হয়। এই গ্রুপগুলো নিউক্লিয়াসের মধ্যে দীর্ঘদিন যাবত ধাক্কা খায়, ধাক্কা খেতে খেতে একসময় ধুম করে বের হয়ে যায় পর্যাপ্ত শক্তি নিয়ে। এই যে নিউক্লিয়াস থেকে আরেকটা কণা বের হয়ে যাওয়া, এটাকে আমরা বলছি তেজস্ক্রিয়তা, যেটা আমরা পড়েছি অলরেডি। তেজস্ক্রিয়তায় আমরা দেখিয়েছি যে সকল পদার্থের, মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসব তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। ইভেন আমাদের বডিতেও C14 নামে একটা কার্বনের আইসোটোপ বিদ্যমান, সেটা তোমার তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এই তেজস্ক্রিয়তা নিয়ে আমরা তেজস্ক্রিয় ক্ষয়সূত্র পড়েছি। ক্ষয়সূত্র আমরা দেখিয়েছি, এটা সমীকরণ যে তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ বলা হয়। n সমান n0 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস λt। অর্থাৎ n0 যদি হয় তার প্রারম্ভিক পরমাণুর সংখ্যা বা নিউক্লিয়াসের সংখ্যা, সেটা গ্র্যাজুয়ালি ডিকে করে এই n মানে আসবে। এবং এটা আমরা লেখচিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম, এবং লেখচিত্রটা ঠিক দেখতে এরকম হয়, মানে কমতে থাকবে বাট নেভার বিকেমস 0। এবং ঠিক অর্ধেক পরিমাণ হতে যে সময় লাগে তাকে বলেছিলাম অর্ধায়ু। এবং সবগুলো পরমাণু আয়ের যোগফলকে মোট পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলেছিলাম গড়ায়ু। এই বিষয়গুলো নিয়ে আমরা সমীকরণ বের করে এবং আমরা গাণিতিক সমস্যা সমাধানও করেছি। এছাড়া আমরা জানি তেজস্ক্রিয় পদার্থে মোস্ট লাইকলি যেটা বের হয়, যেহেতু 4টা-5টার কাছাকাছি যেটা হয় সেটা হলো হিলিয়াম নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি আলফা কণা। এবার বিটা কণা, গামা কণা। আলফা, বিটা কণা, এই গামা কণা, এগুলোর মধ্যে আমরা কম্প্যারিজন দেখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম আলফা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে কম, এরপরে বিটা কণার মোটামুটি এর চেয়ে বেশি, আর গামা কণার সবচেয়ে বেশি। আবার আমরা দেখিয়েছিলাম আলফা কণার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, আর বিটা কণার তার চেয়ে কম, গামা কণার তার চেয়ে কম। বিটা কণাকে আমরা বলেছিলাম ইলেকট্রন স্রোত, আর গামাকে আমরা বলেছিলাম মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার তরঙ্গদৈর্ঘ্য খুবই কম। এই জিনিসটা দেখার পরে আমরা নিউক্লিয়াসের ডেন্সিটি নিয়ে আরেকটু কথা বলতে চাই, কারণ আমরা যখন নিউক্লিয়াসের ডেন্সিটি তোমাদের দেখিয়েছিলাম তোমরা অনেকেই কনফিউজড হয়েছিলে একটা বিষয় নিয়ে। কারণ আমরা বলেছিলাম নিউক্লিয়াসের ডেন্সিটি আমরা এভাবে বের করবো, m/b, অর্থাৎ নিউক্লিয়াসের ভর ডিভাইডেড বাই নিউক্লিয়াসের আয়তন। নিউক্লিয়াসের আয়তনের জন্য আমাদের অবশ্যই রেডিয়াস জানতে হবে। নিউক্লিয়াসের রেডিয়াসের একটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, r সমান r0 ইন্টু a টু দ্য পাওয়ার 1/3। এখানে a হচ্ছে ভর সংখ্যা আর r0 হচ্ছে একটা ধ্রুবক, যার মান হচ্ছে 1.2 ফেমটোমিটার, মানে 1.2 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 15 মিটার ধরা হয় এখানে। r0 সমান আর আমরা যদি এখানে এ সমান যদি আমরা আয়রন বিবেচনা করি, যার মান হচ্ছে 56, আর আয়রনের মধ্যে আমরা জানি জেড হচ্ছে অ্যারাউন্ড 26 আর নিউট্রন হচ্ছে 30। তাহলে এই ভ্যালুগুলো ইন্ট্রোডিউস করে যদি আমরা নিউক্লিয়াসের ডেন্সিটি বের করতে চাই, তাহলে আমরা কি পাবো? আমরা জানি এম সমান, তাহলে আমি বলবো প্রোটন এবং নিউট্রনের মিলিত ভর, মানে জেড ইন্টু এমপি। যদি মাসের মধ্যে 26টা প্রোটনের ভর এবং 30টা নিউট্রনের ভর আমরা ইন্ট্রোডিউস করবো, তাহলে ভাবে লিখবো n ইন্টু mn ডিভাইড বাই 4/3 পাই r কিউব। আমরা এখন যদি বসিয়ে দিই মানগুলো, জেড মান আমরা জানি 26 আর 1.0072 ধরলাম, প্লাস এটা হলো 30। আমরা জানি একটা নিউট্রনের ভর হচ্ছে 1.0086। এই ভ্যালুগুলো আমরা AMU অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করছি, এবং আমরা জানি 1 অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। এটা আমরা পরে ইন্ট্রোডিউস করবো এখানে।
4/3 পাই আর, আর মানে আমরা জানি আর নট ইন্টু 1/3। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, বসিয়ে যদি ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ভ্যালুটা কেমন আসবে? আমি এটাকে ডট ডট দিয়ে লিখলাম, উপরেরটাকে, নিচেরটাকে 4/3 পাই ইন্টু, তাহলে আর নট মানে আমরা জানি অলরেডি ইন্টু এ হবে। তাহলে এই মানগুলো যদি আমরা একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, কিউব ইন্টু 56 into pi into এমানটা আসছে 4.04 5 into 10 to the minus 43। এই ভ্যালুটা আমরা দেখলাম, ইয়েস দেখা যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা যদি উপরের এই ভ্যালুটা আমরা জানি এটা এএমইউ, তো আমরা একটু এএমইউ লিখে দিব। তাহলে মানটা যদি আমরা আবার এএমইউ কে যদি কনভার্ট করি, তাহলে পাচ্ছি 56.445 ইন্টু 1.66 ইন্টু মাইনাস 27 ভাগ আনসার দিলে আমরা পাচ্ছি হলো একবারেই চলে আসতেছে মান 2.31 17 কেজি পার মিটার কিউব। তোমরা এখান থেকে দেখে নাও যে আসলে 1 কেজি মানে 1 মিটার কিউব, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই ধরনের একটা বক্স পরিমাণ যদি নিউক্লিয়াস নেওয়া হয়, তার ওয়েট হবে 2.31 ইন্টু 10^17 কেজি। এটাকে যদি ব্যাখ্যা করি আমি কি বলবো? 10^7 হলে আমি বলতাম 1 কোটি কেজি, 10^10 হলে বলতাম 1000 কোটি কেজি। এখন কত বলা যায়? মেট্রিক টন বা আদার্সে কনভার্ট করে বলতে হবে আমাদেরকে। যাক, হোয়াটএভার ইট ইজ, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম নিউক্লিয়াসের ডেনসিটি নিয়ে। কিন্তু এখন আমরা দেখাবো আমাদের পৃথিবীটাকে যদি এই নিউক্লিয়াসের ডেনসিটি সম্পূর্ণ ডেনসিটাইজড করা হয়, তাহলে আমাদের নিউক্লিয়াসের সাইজ কেমন হবে, আমাদের পৃথিবীর সাইজ কেমন হবে। তাহলে আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে যদি এই ডেনসিটি দেওয়া হয়, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হবে আমরা সেটা বের করবো। এখন পৃথিবীর ক্ষেত্রে আমরা জানি আমাদের রো সমান m/v আমাদের পৃথিবীর ক্ষেত্রে। তাহলে আমি ডেনসিটিটা বসিয়ে দিলাম, নিউক্লিয়াসের ডেনসিটি 10^17, আর আমাদের সবার জানা আমাদের পৃথিবীর ভর হচ্ছে 6.0 ইন্টু 10^24 কেজি, আর আমাদের ভ্যালু 4/3 পাই আর কিউব। এই আর এর মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই ভ্যালুটা আসতেছে হলো 1.183.7 মিটার। তাহলে দেখো এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি হলো যদি আমাদের পৃথিবীটাকে আমরা নিউক্লিয়াসের ডেনসিটি সম্বন্ধে ডেনসিটাইজড করি, তাহলে মোটামুটি আমাদের পৃথিবীর সাইজ হবে হলো বুয়েট মাঠের ঠিক মাঝখান থেকে যদি আমি 183 মিটার করে গিয়ে একটা গোলক কল্পনা করি, ঠিক সেই গোলকের মতো। তোমরা নিশ্চয়ই বুয়েট মাঠ দেখেছ, বা তোমরা একটা যদি ক্রিকেট খেলার মাঠ চিন্তা করো, যেখানে আমরা জানি একটা ছক্কা মারলে একদম ঠিক সামনাসামনি একটা যদি ছক্কা মারে, তাহলে বল মোটামুটি 75 মিটার পর্যন্ত যায়, 75, আর খুব বেশি হলে 100 মিটার যায়। তাহলে ঠিক যেখানে ব্যাটসম্যান ব্যাট করে তার থেকে 183 মিটার দূরে গিয়ে একটা গোলক কল্পনা করলে যে সাইজ হবে, আমাদের পৃথিবীর সাইজ হবে ঠিক তার মতো, যদি পৃথিবীটাকে নিউক্লিয়াসের যে ডেনসিটি তার সম্পূর্ণ ডেনসিটাইজ করা হয়। এখানে আরেকটা প্রশ্ন আছে তোমাদের, যেটা তোমরা অনেকেই হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে থাকবে, সেটা হচ্ছে 1 চামচ নিউক্লিয়াসের ভর কত হবে? 1 চামচ নিউক্লিয়াসের ভর আমরা এই মানটা বের করবে। মোটামুটি আমরা ক্যালকুলেশন করে নবম দশম শ্রেণীতে দেখানো হয়েছে যে 1 চামচ নিউক্লিয়াসের ভর মোটামুটি পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রায় 700 কোটি মানুষের ভরের সমান হবে।
কাছাকাছি ভর দেখানো যায়। 1 চামচ নিউক্লিয়াসে কি পরিমাণ নিউক্লিয়াস ধরতে পারে? 1 চা চামচ মানে আমরা ধরতে পারি 1 সেন্টিমিটার কিউব, 1 সিসি। তাহলে আমি আয়তন পেয়ে গেলাম। আর আমি ভর বের করবো এখন। তো আমি জানি m সমান v, v আমার জানা আছে 1 সিসিকে আমি 1 সেন্টিমিটার কিউবে কনভার্ট করব। আর রো আমরা বের করেছি 2.31 × 1017 কেজি/মিটার কিউব নিউক্লিয়াসে বসিয়ে দিলে মোটামুটি এখানে যে ভ্যালুটা পাওয়া যাবে। আর একটা মানুষের যদি আমরা ভর মোটামুটি 40 কেজি করে ধরি, এভারেজে 30, 35, 40 করে ধরা হয়, তাহলে 700 কোটি দিয়ে গুণ করলে এই ভরটা মোটামুটি কাছাকাছি হবে। তাহলে তোমরা এখান থেকে বুঝে নাও আসলে নিউক্লিয়াস, হাউ ইজ দ্য ডেন্সিটি অফ নিউক্লিয়াস। আমি যদি বলি তোমাদেরকে এখন একটা আয়রনের টুকরো দিয়ে যদি বলি যে এর মধ্যে একটা পিন প্রবেশ করাও, তোমরা কি পারবে? ডেফিনেটলি তোমরা পারবে না, কারণ আয়রন আমরা জানি অনেক শক্তিশালী এবং প্রচুর ডেন্সিটি সম্পন্ন একটা ম্যাটেরিয়াল। কিন্তু এই আয়রনটা কম্পোস্ট অফ হোয়াট? পরমাণু দিয়ে তৈরি। তাহলে সেই পরমাণুটা আবার কি দিয়ে তৈরি? নিউক্লিয়াস দিয়ে তৈরি। তাহলে আমি আয়রনের পরমাণুর ক্ষেত্রে বলতে পারি আয়রনের পরমাণুর ঠিক ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, যার রেডিয়াস, ইন রেডিয়াস নট ইন ভলিউম, মোটামুটি 1 লাখ ভাগের 1 ভাগ হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস। তাহলে আয়রনের একটা পরমাণুকে আমি ফাফা বলতে পারি। তাহলে যে আয়রনের মধ্যে তোমার পক্ষে একটা পিন প্রবেশ করানো সম্ভব নয়, সেই আয়রন ইজ নাথিং বাট একটা হলো স্পেস। এখন সেই হলো স্পেসের ভিতরে যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলোকে যদি আমি এই ধরনের ডেন্সিটি দিই 2.31 × 1017, একটা পিন ঢোকানোকে কখনো চিন্তা করা যাবে? তো এখান থেকে তোমরা বুঝে নাও যে হাউ ইজ দ্য ডেন্সিটি অফ নিউক্লিয়াস। তোমরা আগে কখনো এইভাবে ভাবোনি, কিন্তু উই শুড থিঙ্ক লাইক দ্যাট। ওকে, নিউক্লিয়াস নিয়ে এখন আমরা আরেকটু জানার চেষ্টা করব। আসলে নিউক্লিয়াস নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে খুব বেশি কিছু বলা নাই, তারপরেও তোমাদের একটা ধারণা দিই। এই যে যেমনটি তোমরা জানো নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান, এই ইলেকট্রনগুলোর ঘূর্ণন এবং তাদের অবস্থান, তাদের বিন্যাস নিয়ে যেমন আমরা অনেক কিছু জানি, পলি এক্সক্লুশন প্রিন্সিপাল বা পলীয় বর্জন নীতি বা আফবাউ নীতি, এগুলোর সাহায্যে আমরা জানি। তাহলে ঠিক অনুরূপ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো তথা প্রোটনগুলো কীভাবে অবস্থান করে এবং তাদের শক্তির রাশিমালাগুলো কেমন হওয়া উচিত এবং একটা নিউক্লিয়াসের শক্তি কেমন হয়, কোন কোন বিষয়গুলো এর উপর নির্ভর করে, এই সংক্রান্ত গবেষণায় উপরের ক্লাসে তোমরা আরও বেশ কয়েকটা মডেল পড়বে নিউক্লিয়াস সংক্রান্ত। যেমন একটা মডেল হচ্ছে লিকুইড ড্রপ মডেল, লিকুইড ড্রপ মডেল। এবার আরেকটা মডেল করতে হবে তোমাদেরকে, সেমি এম্পিরিক্যাল মডেল। এটাকে আমরা বলি কিছু পরীক্ষার উপর ভিত্তি করে, কিছু পরীক্ষা ছাড়া, সেজন্য সেমি কথাটা ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে। 3 নম্বরে তোমরা পড়বে শেল মডেল। মোটামুটি এই মডেলগুলো তোমাদেরকে পড়ে ক্লাসে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বিন্যাস সংক্রান্ত, নিউক্লিয়নের বিন্যাস সংক্রান্ত আইডিয়া দেবে। এবং মাইন্ড ইট যে তোমরা যে জানো ইলেকট্রন খুব চমৎকার করে বিন্যস্ত হয় নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসের অভ্যন্তরেও নিউক্লিয়নগুলো এর চেয়ে আরও চমৎকার করে বিন্যস্ত হয়, যেগুলো তোমরা এই মডেলগুলোর মাধ্যমে পরে ক্লাসে জানতে পারবে। এখন আমরা দেখব এই যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার বন্ধন শক্তির মাধ্যমে যে নিউক্লিয়নগুলো পুঞ্জীভূত থাকে, সেই নিউক্লিয়াসকে যদি ভাঙা যায় তাহলে কি পরিমাণ শক্তি রিলিজ হয়। আমরা অলরেডি তোমাদের বলেছিলাম যে এই যে নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলো যে শক্তি দ্বারা আবদ্ধ থাকে তাকে বলা হয় বন্ধন শক্তি। সেই বন্ধন শক্তি আমরা বের করতে জানি। আমরা বলেছিলাম ভর ত্রুটির আইডিয়া দিয়ে যে একটা নিউক্লিয়াসের গঠনকারী নিউক্লিয়াসগুলোর মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে ওই নিউক্লিয়াসের ভর কম হয়, এই ভরটাকে আমরা বলেছিলাম ভর ত্রুটি। সেই ভর ত্রুটি বের করার মাধ্যমে আমরা বাইন্ডিং এনার্জি বের করতে পারি এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের মাধ্যমে আমরা একটা গ্রাফও অঙ্কন করেছিলাম। আমরা দেখিয়েছিলাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মোটামুটি 7.5 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি থাকে এবং এটা আয়রনের ক্ষেত্রে 8.57 ম্যাক্সিমাম হয় এবং আরও কম থেকে শুরু হয়। যদি প্রথম একদম হাইড্রোজেন থেকে শুরু করি তাহলে একদম 2 মেগা ইলেকট্রন ভোল্ট এই ধরনের শক্তি থেকে শুরু হয় মোটামুটি। তাহলে এই জিনিসটা তোমাদের জানা আছে, ওটাতে আমরা যাচ্ছি না। আমরা আজকে দেখাবো, তারপর আজকে দেখাবো যে এই নিউক্লিয়াসকে যদি ভাঙা হয় তাহলে কি পরিমাণ শক্তি রিলিজ হয়। নিউক্লিয়াসকে ভাঙার যে আইডিয়া আমরা ইতিমধ্যে পেয়েছি, যেমন একটা স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিকভাবে যেটা হয় সেটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। আর এখানে আমরা দেখব নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কীভাবে ভাঙা হয়, সেটা অলরেডি তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে ভাঙানোর একটা প্রথম প্রসেস হলো নিউক্লিয়ার ফিশন প্রসেস। নিউক্লিয়ার ফিশনে আমরা দেখিয়েছিলাম যে এখানে ইউরেনিয়াম 35
একটা মৌল, তেজস্ক্রিয় মৌলকে নিউট্রন দ্বারা আঘাত করা হলে সেখান থেকে মোটামুটি কাছাকাছি ভরের একটা বেরিয়াম 14156 আর একটা ক্রিপ্টন 36 এবং এদিকে 92 এবং 3টা আরও নিউট্রন প্রডিউস হয় এবং কিছু পরিমাণ এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি রিলিজটা আমরা দেখিয়েছিলাম। সেটা কিভাবে দেখিয়েছিলাম? আমরা এখানে মোটামুটি ডেলএম বের করেছিলাম। ডেলএম মানে কীরকম? আমরা জানি এই যে বিক্রিয়কগুলোর ভর বিয়োগ উৎপাদকগুলোর ভর বিয়োগ করলে আমরা এখানে মোটামুটি পেয়েছিলাম 0.22954 AMU পাওয়া যায়। তোমরা যদি বিক্রিয়কগুলোর ভর এবং মাইনাস উৎপাদকগুলোর ভর বসাও যদি বিয়োগ করো এই জিনিসটা পাবে। এবং এটাকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে মোটামুটি 210 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায় একটা ইউরেনিয়াম পরমাণু থেকে। তাহলে এটা আমরা দেখিয়েছিলাম 1 কেজি ইউরেনিয়াম পরমাণুতে কি পরিমাণ অণু থাকে, পরমাণু থাকে এবং তার থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায় সেই হিসাবটাও আমরা দেখিয়েছিলাম। এবং বলেছিলাম এই যে নিউক্লিয়ার রিয়াকশন, এটা হলো রিয়াকশন ফর দ্য প্রোডাকশন অফ নিউক্লিয়ার বোম। অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বোম প্রোডাকশনের জন্য এটা তৈরি করা হয়। তোমরা জানো 1945 সালে প্রথম নিউক্লিয়ার বোমের ব্যবহার হয়। এর আগে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন আবিষ্কার করেন বিজ্ঞানী ফার্মি নামে একজন বিজ্ঞানী। এরপর বিজ্ঞানী ওটো হান এবং স্ট্রাসম্যান এটাকে আরও বর্ধিত করেন। বিজ্ঞানী ওপেনহাইমারকে বলা হয় নিউক্লিয়ার বোমের জনক। এবং সে সময় একটা কোল্ড ওয়ার এরা চলছিল, যে জার্মানি এবং জাপান তাদের একটা প্রজেক্ট করেছিল তাদের বিজ্ঞানীদের নেতৃত্বে নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য। আর দিকে আমেরিকান ম্যানহাটন প্রজেক্ট করেছিল বিজ্ঞানী আইনস্টাইনের নেতৃত্বে নিউক্লিয়ার বোম প্রোডাকশনের জন্য। এখন তারা একটাই ভুল করছিল, সেটা হলো এই যে ইউরেনিয়ামটাকে তারা ফার্স্ট নিউট্রন দ্বারা আঘাত করার কারণে তারা স্পেকটেশন অনুযায়ী নিউক্লিয়ার রিয়াকশন এবং এনার্জি পাচ্ছিল না জার্মানরা। কিন্তু এই জিনিসটা বুঝে ফেলে আমেরিকানরা, তারা মোটামুটি স্লো এবং মডারেট নিউট্রন দ্বারা আঘাত করে ইউরেনিয়ামকে এবং বেটার ক্রস সেকশন পায় এবং রিয়াকশন হয়। এবং পরবর্তীতে তারা নিউক্লিয়ার বোম আবিষ্কার করে 1945 সালের 16 জুলাই তারা ফার্স্ট টেস্ট করে ট্রিনিটি সাইটে। এরপরে আমরা জানি পরের মাসেই জাপানকে আত্মসমর্পণ করানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 এবং 9 আগস্ট লিটল বয় এবং ফ্যাটম্যান ফেলে দেওয়া হয় হিরোশিমা এবং নাগাসাকিতে। প্রায় বলা হয় 2 লাখের উপর মানুষ তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায়। এবং এই নিউক্লিয়ার বোম প্রোডাকশন থেমেছিল না। ফার্স্ট আমরা জানি 1945 সালে ইউএসএ করার পর ইউএসএ এই প্রোডাকশন করার পরে 1949 সালে ইউএসএসআর, আমরা যেটা বলি বর্তমান রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এই ফার্স্ট নিউক্লিয়ার বোম টেস্ট করে। এবং এই নিউক্লিয়ার বোম টেস্ট তারা 1991 সাল পর্যন্ত মোটামুটি চলতে থাকে, সোভিয়েত ইউনিয়নের ভাঙন পর্যন্ত। এবং তোমরা এই যে কিছুদিন আগে দেখেছো 15-20 দিন আগে আমরা জানি লেবাননের বৈরুতে যে এক্সপ্লোশনটা হয়, সেখানে বলা হয় 2750 কেজি টিএনটির বিস্ফোরণে এই বোমটা এই ব্লাস্টটা হয়। তোমরা দেখেছো এখানে কি অবস্থা হয়েছিল। মোটামুটি একটা সিটি, ছোটখাটো একটা সিটি ডাস্টে রূপান্তর হয়ে গিয়েছিল, বিল্ডিংগুলো সব ভেঙে যাচ্ছিল, গ্লাসগুলো ভেঙে যাচ্ছিল। তাহলে এইটা মাত্র 2750 কেজি টিএনটির মাধ্যমে এই প্রোডাকশনটা হয়। মোটামুটি 1000 কেজি ইউরেনিয়ামের মানে ওয়ারহেড জ্বালানি দিয়ে যদি একটা নিউক্লিয়ার বোম বিস্ফোরণ ঘটানো হয় এবং এখান থেকে প্রায় বলা হয় 1.2 মিলিয়ন টিএনটি ব্লাস্ট করলে যে পরিমাণ এনার্জি এবং ডেভাস্টেটিং সিচুয়েশন তৈরি হবে, মোটামুটি 1000 কেজি ইউরেনিয়াম দিয়ে সেটা প্রোডাকশন করা সম্ভব। এবং তোমরা এই জিনিসটা এরপরে ফার্স্ট আমরা জানি থার্মোনিউক্লিয়ার বোম যেটাকে বলা হয়, অর্থাৎ ফিশন এবং ফিউশন একসাথে। প্রথমে ফিশন রিয়াকশন ঘটানো হবে, সেই ফিশন রিয়াকশনে যে তাপমাত্রা প্রডিউস হবে সেটার মধ্যে ফিউশন রিয়াকশন হলে প্রথমে একটা ছোট বিস্ফোরণ হবে এবং একটা বৃহৎ বিস্ফোরণ হবে। এই বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে মোটামুটি বলা হয়, এখানে আমি তো 1.2 মিলিয়ন বলেছি, এখানে বলা হয় 10 মিলিয়ন টিএনটি মানে টন যে টিএনটি ইউজ করলে যে পরিমাণ ব্লাস্ট তৈরি হবে তোমার থার্মোনিউক্লিয়ার বোমে সেই পরিমাণ ব্লাস্ট তৈরি হয়েছিল 1954-এ। এবং বিজ্ঞানীরা যে পরিমাণ ডেভাস্টেটিং সিচুয়েশন তৈরি হবে আশা করেছিল তার দ্বিগুণ পরিমাণ হয়েছিল এখানে। এবং বলা হয় এই ধরনের একটা থার্মোনিউক্লিয়ার বোম
বিস্ফোরণ ঘটলে প্রায় 600 থেকে 700 মাইল দূরে 600 থেকে 700 মাইল দূরে এর লাইটিংটা দেখা যাবে। 600 থেকে 700 মাইল দূরে। আমি বাংলাদেশের একটু আইডিয়া দিয়ে বলি, মানে সাপোজ ধরো সেন্ট মার্টিনে যদি এক ধরনের একটা নিউক্লিয়ার বোম বিস্ফোরণ ঘটানো হয়, তাহলে পঞ্চগড় থেকে একজন লোক দেখবে একটা ফ্ল্যাশ তৈরি হয়েছে, এটা দেখবে। এবং এটা মোটামুটি এর 100 মাইলের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে, একদম সব কিছু মানে কি হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এখানে, যেমনটি হয়েছিল। এরপরে সবচেয়ে বড় নিউক্লিয়ার বোম যেটা ফাটানো হয় 1961 সালে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে টিসার বোম বলে। এই টিসার বোমে মোটামুটি বলা হয় হিরোশিমা এবং নাগাসাকিতে যে নিউক্লিয়ার বোম এবং ডেভাস্টেটিং সিচুয়েশন ছিল, তার তুলনায় এটা 3000 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বলা হয়। তাহলে দেখো হিউম্যান মানব জাতি কি পরিমাণ নিউক্লিয়ার বোম অলরেডি অর্জন করেছে এবং ডেভাস্টেটিং পাওয়ার অর্জন করেছে। এবং বলা হয় অ্যারাউন্ড 15,000 নিউক্লিয়ার বোম এখন মানুষের হাতে আছে, এবং এই 15,000 নিউক্লিয়ার বোম দিয়ে আমাদের পৃথিবীটাকে ধ্বংস করা সম্ভব। এবং এখানে আসার দিক আছে কয়েকটা, সেটা হলো মোটামুটি এই নিউক্লিয়ার বোমগুলো যাতে সুপার পাওয়ার ছাড়া অন্যান্য কান্ট্রিগুলো অর্জন করতে না পারে, সেজন্য এনপিটি স্বাক্ষর করা হয় 1970 সালের দিকে, এগুলো নন প্রলিফারেশন ট্রিটি। অন্য কোনো দেশে নিউক্লিয়ার বোম বানাতে চাইলে তাকে বিভিন্নভাবে স্যাংশন দিয়ে হোক, সামরিকভাবে হোক, তার থেকে বিরত রাখার চেষ্টা করা হবে। এবং নিউক্লিয়ার বোম টেস্ট যেহেতু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং মারাত্মক, সেটার থেকে বিরত থাকার জন্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি 1996 সালে সাইন করা হয়, যেখানে মোটামুটি 5টা সুপার পাওয়ার পাকিস্তান, ভারত, ইসরায়েল এরা বিরত আছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যে নর্থ কোরিয়া বিরত নেই, টেস্ট করে যাচ্ছে। তোমরা আরেকটু জেনে অবাক হবে যে সাউথ আফ্রিকা নামে যে একটা দেশ আমরা জানি, সেই সাউথ কোরিয়ার একসময় নিউক্লিয়ার বোম ছিল, কিন্তু শান্তির জন্য এবং অন্যান্য সহযোগিতার শর্ত সাপেক্ষে তারা নিউক্লিয়ার বোম কি করে অ্যাভয়েড করে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। এবার 2 নম্বর আমরা দেখাবো নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। নিউক্লিয়ার ফিউশনে মোটামুটি কি করা হয়, ছোট ছোট 2টো নিউক্লিয়াসকে মিলিয়ে একটা বড় নিউক্লিয়াস করা হয়, যেটা সূর্যে সংগঠিত হচ্ছে এই বিক্রিয়াটা। আমরা জানি এখানে 4টা হাইড্রোজেনকে বলা হয় এভাবে ফিউশনের মাধ্যমে। 4টা হাইড্রোজেন মানে তোমরা জানো 4টা প্রোটন। এখান থেকে কি হবে, একটি হিলিয়াম নিউক্লিয়াস হবে, উপরে 4 নিচে 2, এবং 2টা পজিট্রন প্রোডাকশন হবে। 2টা পজিট্রন জিনিসটা হচ্ছে, মানে পজিট্রনটা হচ্ছে আসলে ইলেকট্রনের উল্টো আর কি, অ্যান্টি ম্যাটার বলি আমরা, মানে অ্যান্টি ইলেকট্রন। সব কিছু সেম, খালি যার আধান হচ্ছে কি পজিটিভ। এই ধরনের রিঅ্যাকশনটা প্রোডাকশন হয় এবং এখান থেকে এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি রিলিজটা আমরা হিসাব করে দেখেছি। আমরা কীভাবে হিসাব করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কগুলোর ভর, মানে 4টা প্রোটনের ভর, মাস অফ 4টা প্রোটন থেকে যদি আমরা এগুলোর ভর বিয়োগ করি, বিয়োগ করলে আমরা মোটামুটি মাস ডিফেক্ট পেয়ে যাব। সেই মাস ডিফেক্টকে যদি আমরা কি করি, c² দিয়ে গুণ করি, তাহলে আমরা শক্তি রিলিজটা পেয়ে যাব এখানে। তাহলে 4টা প্রোটন বলতে পারি আমি, এগুলো যেহেতু প্রোটন, হাইড্রোজেন মানে প্রোটন, ডিউটেরিয়াম মানে যেখানে একটা নিউট্রন থাকে। তাহলে 4 × মাস অফ প্রোটন বিয়োগ একটা হিলিয়াম নিউক্লিয়াসের ভর, হিলিয়াম মাস অফ হিলিয়াম নিউক্লিয়াস, আবার 2টা প্রোটনের ভর, 2টা পজিট্রনের ভর, পজিট্রনের ভর মানে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর মানে কত, 9.1 × 10⁻³ 31 কে যদি আমরা 1.66 × 10⁻27 দ্বারা ভাগ করি, তাহলে এটা অ্যারাউন্ড এমইউতে 0.00549 এরকম একটা ভ্যালু আসে এমইউ। তাহলে এটাকে আমরা এমইউতে বসাবো, এটা এমইউতে বসাবো, এটা এমইউতে বসাবো, বসালে এখানে একটা ভ্যালু আসবে এত এমইউ। এটা কেজিতে কনভার্ট করবো, c² দিয়ে গুণ করলে আমরা মোটামুটি 27 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পেয়ে যাব। যে বিক্রিয়াটা সূর্যে সংঘটিত হচ্ছে এবং প্রতিনিয়ত শক্তি রিলিজ হচ্ছে। এবং হিসাব করে দেখছে যে বিজ্ঞানীরা প্রতি বছর সূর্য তার হাইড্রোজেনের যে পরিমাণ, তার 10⁻11 ভাগের 1 ভাগ শক্তিতে রূপান্তর হয়। মানে হাইড্রোজেনের যে পরিমাণ জ্বালানি বিদ্যমান, তার 10⁻11 ভাগের 1 ভাগ প্রতি বছর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ সূর্য তার ভর হারাচ্ছে।
এবং এভাবে কন্টিনিউয়াস চলতে থাকলে এক সময় যদি আমরা হিসাব করি দেখা যাবে যে সূর্যের পর্যাপ্ত জ্বালানি থাকবে না। জ্বালানি না থাকলে যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো সংঘটিত হবে সেখান থেকে যে এনার্জিগুলো বেরোচ্ছে সেই এনার্জিগুলো দিয়ে আমাদের সোলার সিস্টেম আর এক্সিস্ট করবে না। অর্থাৎ আমাদের সূর্য এক সময় কি হতে পারে, কলাপস হতে পারে, এ ধরনের একটা পসিবিলিটি আছে। এবং তোমরা জানো কোরআনের সূরাগুলোতে মোটামুটি সূর্য যে এক সময় কীভাবে নিষ্প্রভ হয়ে যাবে সে সংক্রান্ত আইডিয়া দেওয়া হয়েছে। আজকে বিজ্ঞানীরা হিসাব করে দেখছে যে আমাদের সূর্য মোটামুটি 500 কোটি বছর এভাবে এক্সিস্ট করতে পারে। কিন্তু এক্সিস্ট করতে পারে মানে কি, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন সংঘটিত হতে পারে। কিন্তু হয়তো এর অনেক আগে যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনগুলো সংঘটিত হবে তার থেকে যে এনার্জি আসবে তা দিয়ে আমাদের জীবজগৎ বা আমাদের এই বাস্তুসংস্থান কন্টিনিউ করা পসিবল নাও হতে পারে। যাক, আমরা এই জিনিসটা দেখলাম নিউক্লিয়ার রিয়াকশনের বিষয়টা। আমরা নিউক্লিয়ার বোম নিয়েও আলোচনা করলাম। তোমাদের এই বিষয়গুলো নিয়ে যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বা আমাকে মেসেঞ্জারের মধ্যে জানাবে। আমরা আরও আরেকটা স্পেশাল রিয়াকশন করবো, সেটা হলো চেইন রিয়াকশন, চেইন বিক্রিয়া। মূলত এটাকেই বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়ার মূল সমীকরণ তথা অ্যাটম বোম তৈরির মূল সমীকরণ। যেখানে আমরা জানি এখানে একটা এভাবে নিউট্রন যখন একটা ইউরেনিয়ামের এভাবে কণাকে আঘাত করবে, সাথে সাথে করলে আমরা জানি দুটো প্রোডাক্ট নিউক্লিয়াস বেরোবে এবং আরও তিনটা নিউট্রন প্রোডাকশন হবে। এই তিনটা নিউট্রন গিয়ে আবার একটা ইউরেনিয়ামকে আঘাত করবে, করলে সাথে সাথে আবার দুইটা প্রোডাক্ট নিউক্লিয়াস পাওয়া যাবে, তার থেকে আরও তিনটা নিউট্রন পাওয়া যাবে। তাহলে দেখো, এটা গিয়ে যদি আবার আরেকটা প্রোডাক্ট নিউক্লিয়াসকে আঘাত করে, আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করে, তাহলে আমরা এখান থেকে দুটা প্রোডাক্ট নিউক্লিয়াস পাবো এবং তিনটা নিউট্রন পাবো। অনুরূপভাবে এটা যদি গিয়ে আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করে, এখান থেকে আমরা দুইটা প্রোডাক্ট নিউক্লিয়াস পাবো এবং তিনটে নিউট্রন পাবো। এই যে সাদাগুলোকে আমি নিউট্রন দ্বারা প্রকাশ করেছি, বড় অংশটাকে আমরা প্রকাশ করেছি ইউরেনিয়াম দ্বারা, এই ছোট ছোটগুলোকে আমরা প্রোডাক্ট নিউক্লিয়াস দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিয়াকশনটা একবার যদি শুরু হয় আর এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম পরমাণু বিদ্যমান থাকে, তাহলে প্রডিউসড এই নিউক্লিয়াসগুলো, প্রডিউসড এই নিউট্রনগুলো এই রিয়াকশনটাকে চালাইতেই থাকে। অর্থাৎ এই বিক্রিয়া যদি একবার শুরু হয় এটা চলতে থাকবে এবং চেইনের আকারে বাড়তে থাকে। দেখতে পাচ্ছি 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27, 27 থেকে 3, 27 এবার বাড়তে থাকবে। তাহলে আমরা বলতে পারি চেইন বিক্রিয়া হচ্ছে যে সমবাহ বিক্রিয়া একবার শুরু হলে স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে, সেই বিক্রিয়াকে বলা হয় চেইন বিক্রিয়া। এবং চেইন বিক্রিয়ার সমীকরণ আমরা ইতিমধ্যে দেখিয়েছি। ইউরেনিয়াম 235কে একটা নিউট্রন দ্বারা আঘাত করবো এবং একটা বেরিয়াম এবং ক্রিপ্টন পাওয়া যায়, সাথে সাথে আরও 3টা নিউট্রন প্রোডাকশন হয় এবং কিছু পরিমাণে এনার্জি রিলিজ হয়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু লিখে ফেলি, সংজ্ঞাটা দাঁড়াবে হলো যে সমবাহ বিক্রিয়া একবার শুরু হলে আর শক্তি লাগে না, আর শক্তি সরবরাহ করতে হয় না, তাকে মোটামুটি আমরা চেইন বিক্রিয়া বলি, চেইন বিক্রিয়া বলা হয়। তাহলে এই চেইন বিক্রিয়ার রিয়াকশনটা ডেফিনিশনটা লেখার পর তোমরা সমীকরণটা লিখে দিবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এখন আমরা দেখব নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখি এক পাশে রাসায়নিক বিক্রিয়া আর এই পাশে লিখব নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া আমরা জানি এই বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, ইলেকট্রন স্থানান্তর ঘটে। আর এখানে আমরা জানি প্রোটন বা নিউক্লিয়ন, প্রোটন নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলে, নিউক্লিয়ন স্থানান্তর হয়।
আমরা জানি এখানে মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ তৈরি হয়, মৌলিক পদার্থ প্লাস মৌলিক পদার্থ ইকুয়াল যৌগিক পদার্থ তৈরি হবে। যেমন আমরা যদি বলি একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু মিলে পানি তৈরি হয়, এখানে আমরা জানি কি করা হয়, মৌলিক পদার্থ থেকে মৌলিক পদার্থ তৈরি হয়। যেমন একটা হাইড্রোজেন যদি মিলানো হয় এভাবে, আমরা জানি এভাবে 4টা হাইড্রোজেন মিলিত হলে 4টা হাইড্রোজেন মিলে কি তৈরি হবে, একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয়, 2 4 এবং পজিট্রন তৈরি হয়, এনার্জি রিলিজ হয়। তাহলে দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ, হিলিয়াম হচ্ছে মৌলিক পদার্থ, মানে মৌলিক পদার্থ থেকে মৌলিক পদার্থ সৃষ্টি হয়, বা 2টা মৌলিক পদার্থ মিলে একটা মৌলিক পদার্থ সৃষ্টি হয়, বা একটা মৌলিক পদার্থ থেকে আরও মৌলিক পদার্থ পাওয়া যায়, যেটা কখনোই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সম্ভব নয়। এবং এখানে যে এনার্জি রিলিজ হয়, শক্তি যে রিলিজ শক্তি, সেটাকে আমরা বলি খুবই কম, আর এখানে হিউজ বিশাল পরিমাণ শক্তি রিলিজ হয়, পর্যাপ্ত শক্তি রিলিজ হবে। এবং এই রিয়াকশনটা আমরা জানি সাধারণ বিকারের মধ্যে সংগঠিত করা যায়, পাত্রে সংগঠিত করা যায়। আর এটা করার জন্য আমরা জানি নিউক্লিয়ার চুল্লি লাগে, পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলি। একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে আমাদের মোটামুটি একটা থানার মতো জায়গা লাগে, সিকিউরিটি এবং রেডিয়েশন সব কিছু ফ্যাসিলিটি চিন্তা ভাবনা করে। যেমনটা আমরা জানি আমাদের দেশে পাবনাতে রূপপুরে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি আমরা আশা করছি 2024-25 সালের দিকে আমরা এখান থেকে প্রতি 2000 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারবো। দেখা যাক কি হয়। এবং একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হয়। আমরা জেনে অবাক হবে যে আমাদের রূপপুরের প্রজেক্টটাতে প্রায় 1,18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে প্রায় বাংলাদেশ সরকার 20,000 কোটি টাকার উপর কি করতেছে দিচ্ছে, আর বাকিটা রাশিয়া ইনভেস্ট করতেছে তাদের বিভিন্ন এক্সপার্টিস দিয়ে, যেটা গ্র্যাজুয়ালি তারা আমাদের থেকে নিয়ে নিবে। তাহলে এখানে আমরা এই অংশ দেখলাম, নিউক্লিয়ার বোমের অংশটা দেখলাম। নিউক্লিয়ার বোম তোমরা জানো এটা ডেভাস্টেটিং পাওয়ার, মানব জাতির কল্যাণে এটা ব্যবহার করা হয় না, কিন্তু এই নিউক্লিয়ার শক্তিটাকে আমরা মানব জাতির কল্যাণে ব্যবহার করতে পারি না? পারি। তোমরা জানো পৃথিবীতে প্রচুর পরিমাণ নিউক্লিয়ার চুল্লি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় 97টা নিউক্লিয়ার চুল্লি আছে। তাদের বলা হয় ইলেকট্রিসিটির প্রায় 40% তারা এই নিউক্লিয়ার চুল্লি থেকে মিটায়। তোমরা ফ্রান্স নামে একটা দেশের নাম শুনে থাকবে। অ্যারাউন্ড 60% অফ দেয়ার ইলেকট্রিসিটি প্রোডাকশন ইজ ফ্রম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবং অনলি দ্য ফ্রান্স, দ্যাট কান্ট্রি হুইচ ইজ প্রডিউসিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজিং ফিউশন রিয়াকশন, ফিউশন হাইড্রোজেন বোমের যে রিয়াকশন, সেটাকে দিয়ে তারপর পাওয়ার প্ল্যান্ট তৈরির চেষ্টা চলতেছে। এবং মুসলিম বিশ্বে মাত্র একটা দেশ, যেটা হলো ইউনাইটেড আরব আমিরাত, রিসেন্টলি বারাকা নামে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি করেছে, উদ্বোধন করেছে। তারা তাদের ন্যাশনাল গ্রিডে এখান থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন অলরেডি কি করেছে, যুক্ত হয়েছে। পাকিস্তানে নিউক্লিয়ার বোম আছে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাই। এটা অনেক কস্টলি এবং খুব টেকনোলজিক্যাল ব্যাপার, এটা পসিবল হচ্ছে না তাদের জন্য। আমরা অলরেডি মধ্যে তোমাদের বলেছি 2024 সালের দিকে আমরা প্রোডাকশনে যেতে পারি, আমাদের এই পসিবিলিটি আছে। এখানে কি করা হয়, এখানে যে নিউক্লিয়ার বোমের মাধ্যমে যে বিস্ফোরণটা করা হয়, সেই বিস্ফোরণটাকে কন্ট্রোল করা হয়। কন্ট্রোল করে এখানে যে তাপ মানে শক্তিটা পাওয়া হয়, সেই শক্তি দিয়ে পানি প্রবাহিত করে পানিটাকে বাষ্প করা হয়। বাষ্প করে কি করা হয়, টারবাইনে ছুড়ে দেওয়া হয়। টারবাইনে দিলে টারবাইন ঘুরে। তাহলে আমরা জানি মানে মেকানিক্যাল ওয়ার্ক হয়, সেই মেকানিক্যাল এনার্জিতে ইলেকট্রিসিটিতে প্রোডাকশন হয় ডায়নামোতে। যেমনটি আমরা তোমাদের তড়িৎ প্রবাহের চুম্বকীয়ের পরের চ্যাপ্টার তড়িৎচুম্বক আবেশ এবং তড়িৎচুম্বক আবেশ অংশে আমরা দেখিয়েছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে যদি একটা তোমার আয়তকার কুণ্ডলীর মধ্য দিয়ে আয়তকার কুণ্ডলীকে ঘোরানো হয়, তাহলে সেই আয়তকার কুণ্ডলী থেকে কি পাওয়া যায়, ইলেকট্রিসিটি পাওয়া যায়। ঠিক সেম ঘটনাটা এখানে। তো এই যে ঘোরানোর কাজটা, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে আয়তকার কুণ্ডলী আছে সেটা ঘুরাইতে হবে, সেই ঘোরানোর কাজটা করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের মাধ্যমে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি দিয়ে তোমার পানিকে বাষ্পে রূপান্তর করা হয়। সেই বাষ্পকে সজোরে তোমার টারবাইনে ফেলা হয়, যার জন্য টারবাইন ঘুরে। এই হলো ইলেকট্রিসিটি প্রোডাকশনের নিয়ম। এছাড়া তোমরা জানো এই যে আমাদের এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমাদের কাপ্তায়ে যেটা আছে, ওইখানে বাঁধ দিয়ে পানি আটকিয়ে সরু ছিদ্রের মাধ্যমে পানি
প্রেরণ করা হয়, সেই পানিটা গিয়ে টারবাইনে আঘাত করে, টারবাইন ঘুরে এবং ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। তাহলে আসলে ঘোরানোটার কাজটাই হচ্ছে আসল। তাহলে এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটা করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এবং এখনও যে আমি বললাম ফিউশন রিয়াকশনের মাধ্যমে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা এখনও কল্পনাতীত, এখনও বিজ্ঞানীরা এটা করার চেষ্টা করতেছে। কারণ এখানে যে তাপমাত্রা প্রডিউস হবে সেটা রাখার কোনো জায়গা নেই আমাদের, সেটাকে মানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ধরে রাখার জন্য একটা পলিসি অ্যাডপ্ট করা হচ্ছে। দেখা যাক মানব জাতি এটাতে সফল হয় কিনা। সবাইকে ধন্যবাদ নিউক্লিয়াসের উপর এবং পরমাণুর উপর এই আলোচনা শোনার জন্য।